আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা। লং মার্চ এখন নরসিংদী অতিক্রম করছে। এর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ দখল করতে আসলে জনগণ বসে থাকবে না, উল্টো বিহার উড়িষ্যা দখলে নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে লং মার্চ সফল করতে সকাল ৭টার পর থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা। লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারত দেশ দখল করতে আসলে উল্টো বিহার উড়িষ্যা দখলে নেওয়া হবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি চলে আমরা চানাচুর খাবো? ৯টায় শুরু হয় লং মার্চ। মতিঝিল, হানি ফ্লাইওভার হয়ে কাঁচপুর, ভুলতা পথ ধরে লং মার্চ এগিয়ে যাচ্ছে আখাউড়ার দিকে। বহরে প্রায় ২০০০ গাড়ি রয়েছে বলে জানিয়েছে ৩ সংগঠনের নেতারা। প্রতিবেশী হয়ে তারা অপ্রতিবেশী সুলভ আচরণ করেছে, এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ। ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক চায়, কোন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কাছে বাংলাদেশ নত করবো না। ওই দেশে প্রতিনিয়ত মুসলমানদের উপর, অন্যান্য সংখ্যালঘু ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে। সীমান্তের বাইরে আমাদের কোনো প্রভু থাকতে পারবে না, আমাদের বন্ধু থাকতে পারবে। ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাহলে আমরা আমাদের সাথে আছি, আপনাদের বন্ধুর মতো আচরণ পাবেন। লং মার্চটি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে পথসভায় মিলিত হবে। পরে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দিয়ে সেখানে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লং মার্চ বহরে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, লং মার্চ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিয়া, সকাল ৯টা থেকে যে লং মার্চটি শুরু হয়েছে ঢাকার পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, সেটি এখন কিন্তু আছে নরসিংদীর মাধবদী পার হয়ে এখন কিন্তু ভৈরবের পথে যাচ্ছি আমরা, এবং লং মার্চের বহরের সাথেই আমরা রয়েছি। এর মাঝখানে কিন্তু বেশ কয়েকটি জায়গায় পথসভা হয়েছে। সেই পথসভায় বিএনপির নেতাকর্মীরা যেমনটা বলছিলেন, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, তারা বারবারই একটি কথাই বলছিলেন যে ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আসলে ভারতের উচিত বাংলাদেশের উপর তাদের যে ন্যায্য যে হিস্সা, সেই হিস্সাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে এবং তাদের সাথে সম্পর্কটি বজায় রাখা। বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে সীমান্তের যে সমস্যা, সীমান্তে যে নির্বিচারে হত্যা হয় সেগুলোর বিষয়, এবং পাশাপাশি যে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গাগুলোতে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে, পাশাপাশি ভারতের যেসব প্রকল্প বাংলাদেশে রয়েছে, সেই প্রকল্পগুলো, যে ধরনের প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো এখন চলমান রয়েছে, সেগুলো যাতে চলমান থাকে। মুদ্রা কথা হচ্ছে যে সার্বিক বিবেচনায় যে বাংলাদেশের সাথে যাতে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যেমনটা হওয়া উচিত, সেরকমটাই যেমন থাকে। বারবার কিন্তু এই আজকের যারা লং মার্চের আয়োজক নেতাকর্মীরা কিন্তু বারবার একটি কথাই বলছিলেন। এখন এই মধ্যাহ্নের সময় কিন্তু দুপুর হয়েছে। এই দুপুরের সময় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কিন্তু অনেক জায়গায় অনেকেই তারা পথসভায় অংশগ্রহণ করছেন, এবং তারা কিন্তু বারবার এই কথাগুলোই বলছেন। কিছুক্ষণ পরেই আখাউড়ার যে সীমান্ত, আগরতলা যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু বিকেল নাগাদ একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং সেই সমাবেশ থেকেই কিন্তু তারা নতুন
কোনো কর্মসূচি দিবেন কিনা এই তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের, তারা কোনো নতুন কর্মসূচি দিবেন কিনা সেটি আমরা জানতে পারবো। এখনও আমরা বহরের সাথে রয়েছি, পরবর্তীতে যুক্ত হলে আসলে বিস্তারিত জানানো যাবে। মালিহা, এই ছিল আমার কাছে লং মার্চ সম্পর্কে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সবার ভোটাধিকার নিশ্চিত করতে, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও ভোট নেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদের দাবিও জানান তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না উল্লেখ করে এটা ভারত বুঝলে দুদেশের জন্যই কল্যাণকর হবে বলে জানান জামায়াতের আমির। ষড়যন্ত্র প্রতিহত করে মানবিক বাংলাদেশ করতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনো কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। সংখ্যালঘুদের উপর হামলা সংক্রান্ত যে বক্তব্য ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় দিয়ে গেছেন তা কোনোভাবেই দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাইম আশফাক। তবে দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকে তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা ইতিবাচক বলে মত সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতি হয়, বৃদ্ধি পায় কূটনৈতিক অস্থিরতা। এমন সময় কয়েক ঘন্টার ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এখন প্রশ্ন, রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফরে সম্পর্কের মাপকাঠি এখন কোন পর্যায়ে রয়েছে? যাওয়ার আগে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়ে বিক্রম মিশ্রির ঢাকা ব্রিফিংয়ে যেসব কথা বলেছেন তা মিথ্যা বলে ঘোর আপত্তি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল নাইম আশফাকের। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বিবেচনায় কেউ আক্রান্ত হচ্ছে না। যে দুই একটা ঘটনা হচ্ছে, সেই দুই একটা ঘটনা হয় পলিটিক্যাল রিজন অথবা ব্যক্তিগত বা ব্যবসা জনিত কোনো বিরোধের কারণে আক্রান্ত হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিবের সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে বলেও মত সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক উভয়েরই। বড় রকমের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল 5 আগস্টের পর থেকে, ফিরে আসবার একটা সুযোগ পক্ষে গ্রহণ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের অবস্থানের ব্যাপারে কথা বলা হয়েছে, সুতরাং যে খোলা কথা বলা হয়েছে এটা খুব ভালো হয়েছে। এই ভিজিটে দুপক্ষই তার নিজ নিজ অবস্থান এবং ইম্পর্টেন্টলি যে তাদের আশাবাদ, এক্সপেকটেশন কি একজন আরেকজন থেকে, সেই জিনিসটা তারা উপস্থাপন করতে পেরেছে। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সরজমিনে দেখার আমন্ত্রণের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক এই কূটনীতিক। আমাদের এখানে সত্যি সত্যি যে বড় আকারে কোন রকমের নিপীড়ন চলছে না, সেই জিনিসটা বারবার প্রকাশ করা, যে তাদের দেশে যে কট্টরপন্থীরা বিভিন্নভাবে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করছে, সেটার ব্যাপারে আমরা আমাদের কনসার্ন প্রকাশ করতে পারি। সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় ধরনের কোনো অগ্রগতি হবে এটি আশা করা না গেলেও রাজনৈতিক দূরত্ব কমানোর ক্ষেত্রে এই সফরে একটা সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। শাকিলা করিম, RTV, ঢাকা। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। ঘটনার জেরে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এবার বাংলাদেশের কূটনীতিক মিশনে হামলার ঘটনাটি উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের
ব্রিফিংয়েও, যেখানে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ভারত শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করবে বলেই আশা করে যুক্তরাষ্ট্র। গণহত্যার মামলার অভিযুক্ত পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন মেনে ভারতের ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া হবে। শাকিলা করিমের রিপোর্ট। নিয়োগ পাওয়ার পরই বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান প্রসিকিউশন টিমের পরামর্শক ও ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। ট্রাইব্যুনালে তিনি বৈঠক করেন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাটম্যান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন তিনি। আন্তর্জাতিক মানদণ্ড মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে স্বচ্ছ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে সহযোগিতা ও পরামর্শ দেব। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত আইন অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে পারে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত। তবে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চালাতে কোনো বাধা নেই। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার বিচারে আসামি পক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারে। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। 10 বছর আগে 71-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিচার শুরু হলে টবি ক্যাটম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় দলটি। তবে অনুমোদন দেয়নি হাসিনা সরকার। 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে সেই টবি ক্যাটম্যানকেই এখন জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো। কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নতুন করে 8 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আদালতে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ 8 জনকে। ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা গণমাধ্যম সূত্রে আরও জানতে পেরেছি যে অনেক ধরনের বাণিজ্য সেখানে অব্যাহত রয়েছে। মানুষ মনে করছে যে এরা এত সকাল কেন বেড়ে যাবে। তারা ফ্যাসিস্টের সহযোগিতা করেছে এবং রাজপথে নেমে ছাত্র আন্দোলনের সময় তারা রাজপথে ছিল এবং মানুষকে তারা হত্যা করেছে। তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে এবং শ্রমিক আচার সহ এরা অনেকেই রাজপথে থেকে প্রোগ্রাম করেছে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিতে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক ইউনূস একথা বলেন। সকাল 10:30টায় আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক নয়, বিশ্ব নাগরিক হতে হবে। দুর্গম এলাকা বলে পিছিয়ে থাকলে হবে না, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু মনের সীমারেখাকে বাড়িয়ে দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর
পাবে না শিক্ষার্থীরা, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে, যত দ্রুত শিক্ষার্থীর কাছে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ চলছে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিন তেল, পাম অয়েল, সার, মসুর ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের সারে যে আমরা অনুমোদন করেছি, তারপরে আপনার এলএনজি যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, ওটার জন্য করেছি পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা আনবে। তৃতীয়ত আমরা যে মসুর ডাল যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার সেটা করেছি। আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল, সয়াবিন অয়েল, পাম অয়েল, এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি অতি দ্রুত আমরা চাচ্ছি। আছে নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক, জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশন, সেটা আমরা করেছি। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। রোববার আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহরটিও নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে আরাকান আর্মি। গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নকে লক্ষ্য করে হামলা চালায় আরাকান আর্মি। পাশাপাশি জান্তা বাহিনীর মিত্র হিসেবে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধেও হামলা চালানো হয়। বর্তমানে আরাকান আর্মি দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদী বর্ডার বাংলাদেশ মায়ানমার সীমান্তে টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন 2-এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল তৎপরতা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে নাফ নদীর ঝুঁকিপূর্ণ স্থানে বাংলাদেশ জলসীমায় নৌ টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তায় 24 ঘণ্টা জলে স্থলে বিজিবি টহল দেওয়ার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গেল 8 ডিসেম্বর এক বিবৃতিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিরা জানায়, রাখাইন রাজ্যের মংডু শহর পুরোপুরি তাদের দখলের পর থেকেই তাদের জলসীমায় নাফ নদীতে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এদিকে নাফ নদী সীমান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলম হত্যার ঘটনায় কারখানার কর্মচারী মিরাজ সহ 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নূরে আলম নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন। কারখানার কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূর আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়। পরে পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন, রিফাতকে গ্রেপ্তার করে। এই ঘটনায় জড়িত জাহিদকে খুঁজছে পুলিশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদী হয়ে মাঠে নেমেছে পুলিশের সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল বের করেন তারা। মিছিলে ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেয় প্রতিশ্রুতি দিয়ে স্লোগান দেন তারা। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাবি সম্বলিত স্মারকলিপি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 11তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে শুরু হবে দুদিনব্যাপী এই সংলাপ, যা চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায়, বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এই সংলাপে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। এই সংলাপ বাংলাদেশ যুক্তরাষ্ট্র উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় বেশ গুরুত্বপূর্ণ। এতে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়াদি, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া কর্মশালা সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হবে। সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভান্ডার, নৌবাহিনী স্থাপনা, বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় 70 থেকে 80% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির বলছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ানদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীল এবং শান্ত থাকা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গেল 48 ঘন্টায় সিরিয়ায় 480টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে 15টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদনকারী কেন্দ্র রয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় 80%ই বিধ্বংস হয়েছে। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পৌঁছেছে এমন খবরকে গুজব বলে দাবি করেছে আইডিএফ। যদিও তাদের হামলার ফলে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, সিরিয়ার ভেতরে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। তবে দখল করা এলাকাগুলোতে এখনো কোনো স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়ার বিদ্রোহী দল হায়াত তাহরির আল সামকে সতর্ক করে বলেছেন, যদি তারা ইরানকে সিরিয়ার পুনর্গঠিত হতে দেয় তবে ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ আল বশির বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ানদের সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীল এবং শান্ত থাকা। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম প্রধান আল জুলানিও সিরিয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। রাকিব হাসান, RTV। খেলার খবর। আইসিসির সূচি অনুযায়ী বিভিন্ন দেশে পরিদর্শনের পরিক্রমায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এখন বাংলাদেশে। সকালে কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে জনসাধারণের জন্য প্রদর্শন শুরু হয় ট্রফি, যা চলবে বিকেল 3টা পর্যন্ত। এরপর ঢাকায় ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে জনসাধারণের জন্য প্রদর্শিত হবে ট্রফি। এরপর 13 ডিসেম্বর ট্রফি যাবে হোম অফ ক্রিকেট শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, যেখানে বর্তমান ও সাবেক ক্রিকেটার ছাড়াও উপস্থিত থাকবেন বোর্ড কর্মকর্তারা। এরপর বাংলাদেশ পর্ব শেষ করে 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা রয়েছে ট্রফিটির। এর আগে গেল 9 ডিসেম্বর ঢাকায় আসে ট্রফিটি। এরপর 10 ডিসেম্বর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুপুর সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।